গল্পের আজকের নতুন প্রেমের গল্প, বৃষ্টির সেই দিন। এই বাবু ওঠ, সকাল হয়ে গেছে। এপাশ ওপাশ করতে করতে উঠে পড়তেই হলো। তারপরে উঠে ভাবলাম, ধুর বাবা, ভালো লাগে না, উঠিয়ে দিল এত সকাল সকাল, ধুর বলে দাঁত ব্রাশ করতে করতে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। সকালবেলা বৃষ্টির মতো খারাপ জিনিস আমার কাছে বোধহয় কিছু নেই। দূর বাবা, আবার বৃষ্টি, কলেজ যেতে হবে, কি করবো, আমার ভালো লাগছে না। ই বাবা, আজকে তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন। দাঁড়া একবার অধীরকে ফোন লাগাই। হ্যালো হ্যালো অধীর ভাই, আজকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, পরে দিলে হবে না? হ্যাঁ রে, আজকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন। ভুলে গেছিলি নাকি তুই? এই বাবা, কলেজে আয় তাড়াতাড়ি, সব কিছু রেডি করে। জানিস তো ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যারকে আগের বারে কি হয়েছিল? মাকে বললাম, তাড়াতাড়ি খেতে দাও তো মা, ভালো লাগে না আজকে কলেজ যেতে হবে এত বৃষ্টির মধ্যে। আজকে যদি অ্যাসাইনমেন্টটা না থাকতো আমি যে যেতামই না। সারা রাস্তায় যে জলে ভর্তি, কিছু পাবো কি পাবো না তাও জানি না। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। আমার কলেজ ছিল বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে। প্রথমে অটো করে রেল স্টেশন, তারপর ট্রেনে। 9টার দিকে ছাতা মাথায় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। বাড়ি থেকে খানিকটা হেঁটেই অটোর জন্য দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, অটো আসার আর নাম নেই। বৃষ্টি আরও জোরে বর্ষাতে লাগলো। প্রায় 10টার দিকে অটো পেলাম। চারিদিকে এত বৃষ্টি পড়েছে যে দূরের কিছু দেখতেই পারছি না। চারিধারে জল জমে একাকার হয়ে আছে। অনেক কষ্টে স্টেশনে পৌঁছালাম। স্টেশনে পৌঁছেই সিমেন্টের তৈরি একটা বসবার জায়গায় গিয়ে বসলাম। এই জায়গাটা টিন দিয়ে ছাওয়া, তাই বৃষ্টি পড়ার ভয় সেরকম নেই। চারিদিকে খেয়াল করে দেখলাম আশেপাশে আমি ছাড়া আর লোক নেই। ঠিক ওই সময় শুনতে পেলাম বৃষ্টির কারণে নাকি ট্রেন আসতে দেরি হবে। এখন প্রায় 10টা 24 বাজে। কি কুক্ষণে যে ঘর থেকে বেরিয়েছিলাম জানি না। ভালো লাগে না, আজকেই অ্যাসাইনমেন্ট দেওয়ার দিনটা হতে হলো। দূর বাবা, আবার ট্রেন আসতে লেট, আমার ভালো লাগে না, আমি আবার বাড়ি চলে যাই। ঠিক ওই সময় মনে মনে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গল্প নিয়ে ভাবছি। আকাশটা জুড়ে শ্রাবণের কালো মেঘ ছেয়ে আসছে। আমার সামনের দিকে চুলগুলো বেশ বড়। একটু পর পর দমকা বাতাসে আমার সামনের চুলগুলো উড়ছে। মনে হচ্ছে খুব জোর আবার বৃষ্টি ও ঝড় হবে। ঝড়ের আভাস বেশ ভালো মতোই টের পাচ্ছি। কিছু একটা ভাবতে ইচ্ছা করছে আমার, কিন্তু মাথা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। তবুও অন্যমনস্ক হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি। আকাশে মেঘের গর্জন ক্রমেই বেড়ে চলেছে। মুহূর্তের মধ্যেই আমার সমস্ত শরীর ভিজিয়ে দিল শ্রাবণের প্রথম বৃষ্টি। চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমি। হঠাৎ আমার কাঁধে একটা নরম স্পর্শ অনুভব করলাম। আমার কাঁধে হাত রাখতেই আমি খানিকটা চমকে উঠে নিজেকে সামলে নিলাম। পিছনে ঘুরে চোখ মেলে দেখি আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই বিরক্তিকর মুহূর্তটা মুহূর্তের মধ্যে মনোমুগ্ধকর হয়ে উঠল। আমার ভিতরে কেমন একটা ভালো লাগার অনুভূতি সঞ্চয় হলো। মনে মনে ভাবলাম, এ বাবা, এটা মেয়ে না অপ্সরী? আধা ভেজা অবস্থায় যাত্রী ছাউনিতে অপ্সরীর আগমন হয়েছে। ছাতাও হাতে, তাও ভিজে গেছে। চুলগুলো হালকা ভিজে গেছে। চুলগুলো যেভাবে নাড়ছে, চুলের কয়েক ফোঁটা জল মুখে এসে পড়তেই তার চমক ভেঙে উঠল। আপনার কাছে রুমাল বা টিস্যু কিছু হবে? এ বাবা, আমাকেই জিজ্ঞাসা করছে তো। আমি তো ভাবলাম আমার পিছনে বোধহয় কেউ আছে। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, আপনাকেই জিজ্ঞাসা করছি। আছে একটা, এই নিন।
বোকার মতো টিস্যুটা হাতে দিলাম আর তার দিকে অবাক দৃষ্টে তাকিয়ে রইলাম। দেখতে যে কি ভালো লাগছিল কি বলবো। আমাকে এই প্রথমবার কোনো মেয়ে আমার কাঁধে হাত দিয়ে ডেকেছে। আমি সপ্তাহে 4 দিন প্রায় কলেজে যাই, কিন্তু কোনোদিনও তো মেয়েটাকে দেখতে পাইনি। কোথা থেকে আসলো কে জানে। আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, এত সুন্দর মেয়ে তো আমি আগে কখনো দেখিনি। একটা মেয়ে কিভাবে এত সুন্দর হতে পারে চোখ ফেরাতেই পারছি না। মেয়েটা আমার থেকে কিছুটা দূরে একটা বসার জায়গায় গিয়ে বসলো। আমি শুধু ওই মেয়েটাকেই দেখে যাচ্ছি। মাঝে মাঝে চোখে চোখ পড়লে আমি চোখটা নাবিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে গেল আর শুনতে পেলাম 1 মিনিটের মধ্যেই এসে পড়বে ট্রেন। এবার দেখলাম অনেকে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে। ট্রেন আসতেই সবাই তড়িঘড়ি করে উঠে পড়ল। ট্রেনের বগির ভেতরে এই ঝড় বৃষ্টি হলেও যাত্রীর অভাব নেই। সেই সাথে মেয়েটাও উঠল। আমি উঠলাম তার পিছন পিছন। আমার এত ভালো লেগেছে মেয়েটাকে যে ছাড়তেই ইচ্ছা করছে না। ট্রেনের বগিটা পুরো মানুষে মানুষে ভরে গেছে। আমি কোথায় বসবো তাই ভেবে পিছনের দিকে যাচ্ছি। আমি দেখলাম এই ভিড়ের মধ্যেও একটা সিট খালি আছে, তাও আবার সেই মেয়েটার পাশের সিটটা। সিটের পাশে গিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরই মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি মেয়েদের পাশে বসেন না? না মানে এমনি, আমি প্রতিদিন প্রায় দাঁড়িয়েই তো যাই। ও, ভেবেছিলাম মেয়েটা আমার কথা শুনে বসতে বলবে, কিন্তু তা না, কিছুই বলল না সে। বুঝতে পারলাম না ব্যাপারটা। হঠাৎ অন্য একটা স্টেশনে এসে ট্রেন ব্রেক কষল। আনমন অবস্থায় দাঁড়িয়ে থাকার কারণে পড়েই যাচ্ছিলাম প্রায়। তারপর নিজেকে সামলে নিলাম। আমারই অবস্থাটা মেয়েটা খেয়াল করলো। মেয়েটা সরে গিয়ে বসলো একটু। বসুন। থ্যাংক ইউ। চুপ করে বসে পড়লাম। পুরো কোনো কথা বলিনি, কিন্তু আমি চুপ করে থাকার ছেলে না। কেন জানি না মেয়েটার সাথে কোনো কথাই বলতে পারলাম না। মেয়েটা 3টে স্টেশন পরে নেমে গেল। সেদিন কলেজে পৌঁছে প্রজেক্ট জমা দিলাম। মনে মেয়েটার কথাই ভেবে চললাম কলেজের পুরো সময়টুকু। চেহারাটাই শুধু চোখের সামনে ভাসছিল। কলেজ থেকে বাড়ি ফিরে কিছুই ভালো লাগছিল না আমার। রাতে অর্থনীতির বই পড়তে পড়তে মেয়েটাকেই খোঁজবার চেষ্টা করছিলাম। সারা রাত চোখে ঘুম নেই। সারা রাত ঘুমাইনি আমি একটুখানিও। তার চোখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠছিল। মনে হাজারো প্রশ্ন জাগছিল, কিন্তু উত্তর জানি না। নাম কি, কোথায় থাকে, কোন ক্লাসে পড়ে, মেয়েটা কেমন, এইসব প্রশ্নের ভিড়ে কখন ঘুমালাম মনে নেই। সকালে উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে স্টেশনে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিলাম। আজ সে আবার আসবে, আমার মন বারবার বলছিল। তাই জামা প্যান্ট ইস্ত্রি করে নতুন জুতো পরে কিছুটা তার সামনেই নিজেকে উপস্থাপনের চেষ্টা করলাম। স্টেশনে পৌঁছে সেই আগের জায়গায় তার জন্য অপেক্ষা করতে লাগলাম। আর মনে মনে তার ভাবনায় বিভোর হয়ে রইলাম। উপরওয়ালাও আমার এই অবসান ঘটালো। আমি দেখলাম মেয়েটা আমার দিকে আনমনা অবস্থায় এগিয়ে আসছে। সে এসেই আমার পাশের সিটে বসলো। তার শ্যাম্পু করা চুল মাঝে মাঝে আমার মুখের উপর এসে পড়ছিল। যেই গন্ধে আমার সারা শরীর কেমন একটা দুর্বল হয়ে পড়তে লাগলো। আমি আবার কল্পনায় বিভোর হয়ে পড়লাম। তার মুখের দিকে তাকিয়ে আমি যেন কোথায় হারিয়ে গেছিলাম। কখন যে 10:35 হয়ে গেল সেদিকে আমার খেয়াল নেই। হঠাৎ ট্রেনের বাঁশির আওয়াজ আমার কল্পনার জগতে অবসান ঘটালো। তাড়াতাড়ি সে ট্রেনে উঠে পড়ল। আমিও পিছু পিছু উঠলাম। দেখি ও জানালার ধারে গিয়ে বসেছে। পাশে তার স্কুল ব্যাগটি দিয়ে রেখেছে। সে আমাকে দেখা মাত্রই ব্যাগটা সরিয়ে নিল। আমি মনে মনে ভাবলাম,
আমাকেই বসার ইঙ্গিত করছে। আমিও তা দেখে ওর পাশে গিয়েই বসলাম নির্দ্বিধায়। পাশে বসে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। কি সুন্দর তাকে লাগছে। মাঝে মাঝে জানলার বাতাস এসে ওর মুখের খোলা চুল এসে পড়ছিল। তাতে তার প্রতি আমার মুগ্ধতা আরো বেড়ে গেল। তার মুখের দিকে তাকিয়ে রইলাম এক নজরে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেয়েটার নজরে পড়ে গেল। তখন থেকে কি দেখছেন বলুন তো আপনি? না না, কিছু না, জানলা দিয়ে বাইরে দেখছিলাম। প্রকৃতিটা এত সুন্দর লাগছে, উফ। জানি না কেন মেয়েটার সাথে কথা বলতে এত ভয় করে আমার। মেয়েটা তো দেখতে ভয় করার মতো কিছুই না। মেয়েটা হালকা হাসলো, আমি বুঝতে পারলাম। মনে সাহস জুগিয়ে জিজ্ঞাসা করলাম একটা কথা। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? কেন বলুন তো? আরে এমনি পরিচয় হলো, নাম না জানলে হয়, সেই জন্যই আর কি জিজ্ঞাসা করলাম। ও, আমার নাম মেঘা। ও, আমার নাম সৌরভ। নাইস টু মিট ইউ। কোন ক্লাসে পড়ো? এ বাবা, আপনাকে তুমি বলে ফেললাম। আরে না না, ঠিক আছে, আমি একাদশ শ্রেণীতে পড়ি। ও, কোন স্কুল? স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ। কোনোদিনও দেখিনি আপনাকে। আপনি কি ট্রেনে মেয়ে দেখতে আসেন? আরে না না, ওটার জন্য না। আমি রোজ যাতায়াত করি কলেজে, কিন্তু আপনাকে কোনোদিনও দেখিনি, তাই আমি জিজ্ঞাসা করলাম। ও, আমি 1 মাস হলো এখানে এসেছি। ও আচ্ছা আচ্ছা। আমি টাকি সরকারি মহাবিদ্যালয়ে ইকোনমিক্স নিয়ে পড়ি। ভালো। আর কিছু জিজ্ঞাসা করতে যাব, একটা হকার এসে বলল, বাবু পেয়ারা নেবেন? আমি পেয়ারাটা কিনে ভাবছি মেয়েটাকে একবার জিজ্ঞাসা করব, যদি কিছু ভাবে পেয়ারা দেবো শেষমেশ। তখন দেখলাম ওর নামার স্টেশনের ট্রেন এসে থেমেছে। ও তাড়াতাড়ি নেমে চলে গেল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম, ওর দিকে চেয়ে থাকলাম। দেখলাম ও একবার পিছনে তাকিয়ে আমার দিকে একটু হাসলো। ওর মুখের দিকে তাকিয়ে একটা জিনিস আমি আগেই আবিষ্কার করেছিলাম, ও হাসলে ওর গালে টোল পড়ে। আর মুখে টোল পড়া মেয়েগুলো এমনিতে অনেক কিউট হয়, কিন্তু মেয়েটা একটু বেশি। তার উপর মায়াবী চেহারা, সত্যি ক্রাশ খাওয়ার মতোই। যে কেউ দেখলেই ক্রাশ খেয়ে যাবে। আমিও কিন্তু বাকি ছিলাম না, কালকে থেকে ক্রাশ খেয়েই বসে আছি আমি। সেদিন কলেজে গিয়ে খুব আনন্দে কাটালাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু বাড়ির কাছে মার্কেটে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করলাম। ও এইচএস দিয়ে স্কুল ছেড়ে দিয়েছিল। আমার জীবনে প্রথম অনুভূতির কথা তাকে না বললে হয়। আমার বেস্ট ফ্রেন্ড নাম সায়ন। সে আমাকে বলল, তোর কোনো চিন্তা নেই, আমি আছি তো। স্টেশনের পাশের গ্রামেই এসেছে মেয়েটা হয়তো। হ্যাঁ, হতেও পারে। ঠিক আছে, আমি সব খবর নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। ওর সাথে সন্ধ্যে 7টা পর্যন্ত আড্ডা মেরে বাড়ি ফিরলাম। আমি রাতে শুয়ে সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না। যখন ঘুমালাম মনে হয় রাত 2টো বাজে। রাতের স্বপ্নেও পিছু ছাড়ল না সেই মেয়েটা। ওর কারণে পরের দিন আমার একটা নোটসই করা হলো না। অধীরকে বলেছিলাম আজ ওর নোটটা বানিয়ে নিয়ে যাব আমি, সব ভেস্তে গেছে। সকাল সকাল উঠে নোটটা তৈরি করতে হলো আমাকে তাড়াতাড়ি করে, তাই অনেক দেরি হয়ে গেল। এ বাবা, আমার যে সব কিছুতে লেট হয়ে গেল। মা তাড়াতাড়ি খাবার দাও, আমি তাড়াতাড়ি বেরোবো, ভালো লাগে না আমার আর। তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে একটা অটো ধরে যা হোক করে স্টেশনে পৌঁছালাম। স্টেশনে পৌঁছে দেখি আমার চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে চলে যাচ্ছে। আমি জানি মেঘা ওতেই ছিল। তার সঙ্গে আর দেখা হলো না আমার। মনটা খুব খারাপ হয়ে গেল। সেই মন খারাপ নিয়ে আমি কলেজে গেলাম। সারাদিন আমার একটুও ভালো লাগলো না, একটা ক্লাসও করতে ইচ্ছা করলো না। তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে খেতেও মন চাইল না। মাকে বলে দিলাম, মা আজকে বাইরে থেকে খেয়ে এসছি,
ঘরে খাবো না। তারপর সায়ন আমাকে ফোন করলো সন্ধেবেলার দিকে। আমাকে বলল, আমার সঙ্গে একবার দেখা কর, খুব দরকার আছে তোর সাথে। আগে বল, বিরিয়ানি খাওয়াবি তো? তাহলে বলবো, নাহলে কিন্তু বলবো না। আরে কি হয়েছে বল না, আজকে আমার মনটা খুব একটা ভালো নেই। আমি মেঘার সম্বন্ধে কিছু খবর পেয়েছি, সেটা বলার জন্যই তোকে ডাকলাম। কি খবর পেয়েছিস? বল বল, আমাকে বল। আগে বল, বিরিয়ানি খাওয়াবি কি না? আরে হ্যাঁ রে বাবা, খাওয়াবো, তুই বল না। মেয়েটার নাম মেঘা সামন্ত, ওর বাবার নাম মনোজ সামন্ত। ওরা আগে বীরভূমের একটা ছোট গ্রামে থাকতো, এখন আজিজনগরে ওর মামার বাড়িতে থাকে। ওর বাবা নাকি লোকের কাছে দিনমজুরের কাজ করত। কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকে ওরা ওই গ্রাম ছেড়ে আমাদের এখানে ওর মামার বাড়িতে চলে এসেছে। ওর মামাদের অবস্থা খুব একটা ভালো না। ওর মা মার্কেটে একটা ছোট মুদির দোকান খুলেছে, ও মাঝে মাঝে থাকে। এই কথাগুলো শোনার পর আবার মনটা খারাপ হয়ে গেল। এই কারণগুলির জন্যই আজ ওকে দেখতে পাইনি। ওর হাসির পিছনে একটা দুঃখময় স্মৃতি লুকিয়ে আছে, সেটা আমাকে কখনো বুঝতে দেয়নি। এত কষ্ট করে তার জীবন চলছে, কিন্তু সে আমার সঙ্গে কি ভালো করেই কথা বলতো। কাউকে দেখে কিছু বোঝা যায় না, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি।